জামাত কোনোভাবে কি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটা সীমারেখা তৈরি করতে পারে? উনি কিন্তু বাংলাদেশের এখন প্রধানমন্ত্রী, তো স্বাভাবিকভাবেই ওনার গাড়িতে জাতীয় পতাকা লাগানো থাকবে, সেখানে তো বিএনপির পতাকা লাগানো থাকার কথা না। কোন পথে ভারত বাংলাদেশ, কোন পথে ভারত বাংলাদেশের সম্পর্ক কিভাবে এগোচ্ছে ঢাকা দিল্লি? অতি সম্প্রতি ভারতের রাজধানী দিল্লিতে এক অনুষ্ঠানে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার দুই দেশের সম্পর্কের এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছে। একদিকে তার বার্তায় যেমন ছিল, উঠে এসেছিল 1971-এর প্রসঙ্গ, একই সঙ্গে উঠে এসছে 2024-এর কথা। তিনি 71-এর শহীদদের যেমন সম্মান জানিয়েছেন, 2024-এর ঘটনারও তেমন তিনি বারবার প্রাসঙ্গিকতা তুলে এনেছেন, সেই সময় নিহত মানুষদের প্রতিও তার শ্রদ্ধা জানিয়েছেন। এইদিকে যেমন দুই দেশের সম্পর্ক এক নতুন সীমারেখা এগোচ্ছে, একই সঙ্গে বাংলাদেশেও দেখা যাচ্ছে এক পট পরিবর্তনের বার্তা বা পট পরিবর্তনের ছবি। কিরকম না, 2008 সালের পর 2026, মাঝখানের ব্যবধান 18 বছর। এই 18 বছরের পর 26শে মার্চের রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রথম দেখা গেল প্যারেড বা কুচকাওয়াজ, মানে সেই ঐতিহ্য ফিরিয়ে আনার এক নজির। মাঝখানে 18 বছর যা বন্ধ ছিল, তার অধিকাংশ সময় ছিল আওয়ামী শাসন। তাহলে কি যে তারেক রহমানের হাত ধরে যেটা তারেক রহমান বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান, বাংলাদেশের ঐতিহ্য ফিরিয়ে আনা, বাংলাদেশের পরম্পরা ফিরিয়ে আনারই প্ল্যান। আর ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ যে বার্তা দিলেন, সেখানেও রইল জামাতের সঙ্গে একটি দূরত্ব বজায় রাখার কথাও। এই সামগ্রিক বিষয় নিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পথ চলা, সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, আপনাকে স্বাগত। পরমাশিস, প্রথমেই আমরা শুরু করি ভারত থেকে। রিয়াজ হামিদুল্লাহ যে মন্তব্য করলেন, তাতে তিনি যেমন 1971-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন, সম্মান জানালেন, একই সঙ্গে তিনি বললেন 2024-এর কথাও। তার মন্তব্যে উঠে এলো জামাতের সঙ্গে একটি দূরত্ব বজায় রাখার কথাও। এই বিষয়টা কিভাবে দেখছেন, কি মনে হচ্ছে? দেখো, দুটো দেশের নাম, একটার নাম ভারতবর্ষ, একটার নাম বাংলাদেশ। দুটো দেশই একটা ধর্মনিরপেক্ষতার সেতুতে আবদ্ধ সম্পর্ক গড়ে তোলা। তো সে দেশের হাইকমিশন দিল্লির মাটিতে দাঁড়িয়ে যখন কোনো কথা বলবেন, অবশ্যম্ভাবেই বাংলাদেশের যেটা ঐতিহ্য, আদর্শ, বাংলাদেশের মানুষ যেটাতে বিশ্বাস করে, সেই ধর্মনিরপেক্ষতার কথাই কিন্তু শোনা যাবে। বাংলাদেশের দিল্লিতে অবস্থিত যে হাইকমিশন আছেন, হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ সাহেব, তার বক্তব্যের মধ্যে কিন্তু সেই সুর বা সেই বার্তাই কিন্তু আমরা যে শুনতে পাবো, এবং সেই শোনাটাই যে আমরা পেতে চাই, সেই বার্তাটাই তিনি দিয়েছেন। তার কারণ কেন কি, বাংলাদেশের মানুষই তো ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে। অবশ্যই জামাত শিবিরকে কিছু মানুষ ম্যান্ডেট দিয়েছে, এখানে যদি পাল্লা যেদিকে ভারী, মানুষের মতামত যেদিকে থাকবে, যেদিকে বইবে, তো সেই জায়গার যেদিকে পাল্লা ভারী, ধর্মনিরপেক্ষতার পাল্লা বাংলাদেশে ভারী। তো সেখান থেকে যারা মূল্যবাদের কথা বলে, আমাদের এখানেও যারা গোড়া হিন্দুত্ববাদের কথা বলে, গোড়া হিন্দুত্ববাদ, গোড়া মৌলবাদ তো ধর্মনিরপেক্ষতার কথা বলে না। তো স্বাভাবিকভাবে সেখানে কিন্তু একটা দূরত্ব স্বাভাবিকভাবেই কিন্তু এসে যায়। তো ওনার বক্তব্যকে আমি সম্পূর্ণ সমর্থন করি, এবং ওনার এই বক্তব্যের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের সঙ্গে আগামীর ভারতবর্ষের সেতুর যে পথ চলা, একসঙ্গে কাঁধে কাঁধে হাত রেখে, হাতে হাত রেখে একসঙ্গে এক সেতু দিয়ে যে আমরা পথ চলবো, সেই বার্তাই কিন্তু তিনি দিতে চেয়েছেন। এবং এটা বাস্তবিক পক্ষে কোনো কল্পনায় বা আশায় নয়, যে কূটনৈতিক হাস্যোজ্জ্বল মুহূর্তে নয়, সৌজন্যতায় নয়, বাস্তবিকতায় কিন্তু ওনার কালকে বক্তব্য আমি শুনেছি। যে সত্যি কথা বলতে, একটা কি জানো তো, যে পেটে খিদে নিয়ে সংস্কৃতি হয় না, পেটে খিদে নিয়ে রাজনীতি হয় না। সবকিছু সম্পর্ক গড়ে তুলতে গেলে, এগিয়ে নিতে গেলে, তার বাস্তবতার রূপ নির্যাস মানুষকে যদি আমরা পৌঁছে দিতে পারি, তাহলেই কিন্তু সম্পর্কের বাঁধন, পথ চলা, একসঙ্গে হেঁটে যাওয়া সুন্দরভাবে গড়ে উঠবে। ঠিক এখানটাই পরমাশিস আরেকটা বিষয় উঠে আসে। গতকাল ভারতে রয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এক ভিডিও বার্তায়, সোশ্যাল মিডিয়ায় তার এক ভিডিও বার্তায় কিন্তু বলেছেন, বাংলাদেশে জামাতকে রুখতে প্রয়োজনে বিএনপির সঙ্গেও তারা কাজ করতে, মানে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। হয়তো আকার ইঙ্গিতে বলেছেন যে বিএনপির সঙ্গেও আমরা জোট বাঁধতে হতেও পারে। বা আর তিনি স্পষ্ট যেটা বলেছেন,
এবছর নির্বাচনে জামাতকে রুখতে অনেক আওয়ামী নেতা নাকি আওয়ামী সমর্থক নাকি বিএনপি কে ভোট দিয়েছে। তাহলে কি মনে হচ্ছে জামাতই এই মুহূর্তে বাংলাদেশের বড় রাজনৈতিক দলের কাছে বড় চ্যালেঞ্জ? দুই দেশের সম্পর্কের ক্ষেত্রেও বড় চ্যালেঞ্জ। একদিকে হামিদুল্লাহ বলছেন, একদিকে হাসিনা বলছেন। কি মনে হচ্ছে মানে জামাত কোনোভাবে কি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটা সীমারেখা তৈরি করতে পারে? বিএনপির কাছে বড় চ্যালেঞ্জ। এই সামগ্রিক বিষয়টা কিভাবে দেখছে? দেখো, বিষয়টা হচ্ছে, আমি এক এক করে যদি আসি, প্রথম কথা হচ্ছে জামাত বিএনপির কাছে চ্যালেঞ্জ হবে কিনা সেটা কিন্তু আগামীর বাস্তবতা বলবে। কিন্তু এটা তো আমাদেরকে ধরে নিতে হবে যে বাংলাদেশের মাটিতে জামাতের পক্ষে কজন আর ধর্মনিরপেক্ষতার পক্ষে কজন বা বিএনপির পক্ষে কজন। আর এখন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কালকের যে ভিডিও বার্তা, এই ভিডিও বার্তার বাস্তবতা দুরকম। একটা হচ্ছে গাছে জল দেওয়া, ওনার রাজনৈতিক অঙ্গনে ফিরে আসার একটা সূত্র বলতে পারো, কৌশল বলতে পারো, যে আমরা ধর্মনিরপেক্ষ, বিএনপি ধর্মনিরপেক্ষ, জামাতকে মানুষ ম্যান্ডেট দেয়নি এবং জামাতকে রোখার জন্য আমরা বিএনপির সঙ্গে হাত ধরতে পারি। এটা একটা রাজনৈতিক কৌশল। এবং বাংলাদেশে আওয়ামী সমর্থিত বা বিএনপি সমর্থিত যারা ধর্মনিরপেক্ষতা, সাধারণ মানুষ যারা কোনো দল করে না, ধর্মনিরপেক্ষতাকে যারা পছন্দ করে, তাদের কাছেও কিন্তু একটা আস্থা ফিরে পাওয়ার বার্তা। তো স্বাভাবিকভাবেই এটা তো ঘটনা যে আমাদের দেশেও দেখো যে ভারতবর্ষে হিন্দুত্ববাদ, বিজেপি ভারতবর্ষে ভোটাধিকারের মধ্য দিয়ে কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে গোটা ভারতবর্ষের যদি সামগ্রিক মানচিত্র দেখো। কিন্তু তার মানে এই নয় যে বিজেপির বিরুদ্ধে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও যে খুব যে একদম নিম্নতলায় রয়েছে তা না। তো ধর্মনিরপেক্ষ দেশে ধর্মনিরপেক্ষতাটাকেই বড় বাঁচিয়ে রাখতে গেলে যারা সেটাকে বাঁচিয়ে রাখতে চায় জানবে যে একটা বস্তার মধ্যে একটা পচা আলু থাকলে অন্যগুলো তো ঘুণ ধরতে পারে। তো স্বাভাবিক এটা চ্যালেঞ্জ না হলেও রাজনৈতিকভাবে আগামীর পথে কিন্তু বাস্তবতা যে তাদের এই উত্থান, সেটা আগামীতে তাদের কাছে চ্যালেঞ্জ কিনা, সেটা যদি তাদের সঙ্গ নিয়ে, মানুষের সমর্থন নিয়ে তারা রুখতে পারে, যেরকম ভাবে 12ই ফেব্রুয়ারি রুখলো ত্রয়োদশ জাতীয় নির্বাচনে। আর এটা তো ঘটনা, বাংলাদেশের দুটো বড় শক্তি বিএনপি এবং আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগ তার আদর্শচ্যুত, তার আদর্শকে সে বিপণনে পরিণত করেছিল বলে সে আজকে উৎখাত হয়েছে। তো বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের কাছেই কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের কাছে তাদের বার্তা, তাদের কার্যকারিতা, তার প্রশাসনিক ব্যবস্থাপনা সব যদি ঠিকঠাক না হয়, বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের কাছেই কিন্তু বাংলাদেশের মানুষ বড় চ্যালেঞ্জ। এটা কিন্তু মাথায় রাখতে হবে। কেন 2024-এর 5ই আগস্ট যেটা আমরা দেখেছি, সেটা থেকেই বলছি, সেখানে জামাত শিবির সেটা কতটা বড় চ্যালেঞ্জ হবে কিনা, আর যদি ধর্মীয় মৌলবাদের উপরে কেউ ভিত্তি করে পথ চলার চেষ্টা করে, সেটা তো একটা চ্যালেঞ্জ হবেই। কিন্তু ভারতবর্ষের মাটিতেও যেমন ধর্মীয় গোড়া হিন্দুত্ববাদকে রুখে দেওয়ার জন্য ইন্ডিয়া জোট যেভাবে কাজ করছে, অবশ্যই এটা আমি ভারতবর্ষের একজন সচেতন নাগরিক হিসেবে, দেশটার নাম ভারতবর্ষ, এটা রাম রহিমের দেশ, তো স্বাভাবিকভাবে আমি তাদেরকে সমর্থন করব ইন দ্য সেন্স ধর্ম নিরপেক্ষতার পক্ষে আমরা আওয়াজ তুলবো। ঠিক সেই আওয়াজটাই কিন্তু বাংলাদেশের মানুষ তুলেছে। স্বাভাবিকভাবে বাংলাদেশের সাধারণ মানুষ যখন ধর্মনিরপেক্ষতার পক্ষে থাকবে, এই জায়গায় দাঁড়িয়ে বিএনপির কাছে খুব একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে না। এবং আগামীতে যদি কোনোদিন বাংলাদেশের মানুষ তাদেরকে আবার কাছে টেনে নেয় আওয়ামী লীগ, তাহলেও কিন্তু জামাত শিবির চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে না। এই প্রসঙ্গে আরেকটা বিষয় আসতে চাই। এবারের 26শে মার্চের অনুষ্ঠানে বাংলাদেশে একটা বলতে গেলে একটা ঐতিহাসিক পরিবর্তন দেখা গেছে। 2008 সালে শেষবার রাষ্ট্রীয় অনুষ্ঠানে কুচকাওয়াজ হয়েছিল, 2026 সালে সেইটা আবার ফিরে এলো। তারেক রহমান যখন মঞ্চে প্রথম ভাষণ দিলেন গত বছর ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে, তখন তিনি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি পরিকল্পনা তার রয়েছে। এইটা যদি বাংলাদেশের ঐতিহ্য পরম্পরা হয়, সেই ঐতিহ্য ফিরিয়ে আনারই কি পরিকল্পনা বা নিদর্শন দেখলাম? কি বলবেন? দেখো, আই হ্যাভ এ প্ল্যান, এটা তার রাজনৈতিক দলের চেয়ারপারসন, সে সেই জায়গা থেকে বলেছে। আমি যদি এইটার খুব পুঙ্খানু বিশ্লেষণ করি, ধরে নাও আমি যদি একটু পিছিয়ে যাই, আওয়ামী লীগ একসময় বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে ম্যান্ডেট দিয়েছে রাজনৈতিক দল হিসেবে। তারা পরবর্তীতে কি করেছে সেটা আমরা সবাই জানি, তার গতানুগতিক পথ চলা কিরম ছিল, তারা মুখ থুবড়ে পড়েছে, সেটা আমরা সবাই জানি। কিন্তু আওয়ামী লীগের কোনো রাজনৈতিক দল, শেখ হাসিনা যে রাজনীতিতে বিলং করেন বা তারেক রহমান যে রাজনীতিতে বিলং করেন, তাদের প্রত্যেকের একটা রাজনৈতিক দলের পতাকা রয়েছে। সেই পতাকাটা তো দেশের জাতীয় পতাকা নয়। আমি বলবো ওনার সেই কথাটা নিয়ে আজকে আমাদের কথা বলা উচিত। সেটা হচ্ছে সবার আগে বাংলাদেশ।
উনি কিন্তু বাংলাদেশের এখন প্রধানমন্ত্রী। তো স্বাভাবিকভাবেই ওনার গাড়িতে জাতীয় পতাকা লাগানো থাকবে, সেখানে তো বিএনপির পতাকা লাগানো থাকার কথা না। সবার আগের বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছে সবকিছুর আগে আমার দেশের স্বার্থ দেখার জন্য সবার আগে বাংলাদেশ। তার গাড়িতে তো জাতীয় পতাকাই থাকবে। যে দেশটা ৭১ যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে, সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়েছে, তার জাতীয়তাবোধের যে জায়গা, যে অঙ্গন, কুচকাওয়াজ, সেটা তো স্বাধীনতা দিবসের উদযাপনের দিনই করা উচিত। যারা এটা করেননি, সেই জন্যই বলবো বাংলাদেশের মানুষ বুঝেছেন একটা আদর্শে মানুষ একটা সময় পাশে ছিল, সবাই তাদের সঙ্গে ছিল, কিন্তু আদর্শ থেকে বিচ্যুতি হলে কি হয় সেটা আমরা সকলে জানি। একটা ক্লাসে মানে 8-এ পড়ে বা 7-এ পড়ে ছেলে কিংবা মেয়ে, সে তখন শিক্ষানবিশ, পড়াশোনা করবে সেই বয়সে। সে বয়সে সে যদি শুধু সিনেমা দেখে দিল্লাগি মেরে বেড়ায়, সেটা তো তার শোভনীয় নয়। আবার একজন পিতা, সে জীবিকা পালন করবে, সংসার চালন করবে, অর্থ রোজগার করবে, যার যেটা কাজ, সেই জায়গা থেকে কেউ যদি সরে আসে তাহলে কিন্তু মানুষ তাকে এইভাবেই দূরে সরিয়ে। কালকে যেটা ঘটেছে এটাই তো বাংলাদেশের মানুষ দেখতে চেয়েছিল, পেতে চেয়েছিল। এবং আমরা আমাদের প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গে আমরা অনেকেই বলেছি যে বাংলাদেশের মানুষ হয়তো আগামীর একটা বাংলাদেশ, নতুন বাংলাদেশ দেখবে। আমরা আশা ব্যক্ত করেছিলাম, তার কালকে বাস্তবতা আমরা পরখ করেছি। অবশ্যই বাংলাদেশের আপামর জনসাধারণের প্রতি আমাদের তাদের যে স্বাধীন সূর্যোদয়ের দেশ দেখেছিল ১৯৭১-এর ২৬শে মার্চ, আমাদের নিরন্তর শুভকামনা থাকবে বাংলাদেশের আপামর জনসাধারণের জন্য এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী পথ চলা আরো সুদৃঢ় হোক, বাংলাদেশের সমস্ত মানুষ তার অধিকার ফিরে পাক, সার্বভৌমত্ব ফিরে পাক, জাতীয়তাবোধের যে অঙ্গন, যে উঠোন সমুজ্জ্বল থাকুক প্রত্যেকের হৃদয়ে। এভাবেই বাংলাদেশ এগিয়ে যাক। এবং গতকালের অনুষ্ঠান সত্যি আমাকে প্রাণিত করেছে, আমাকে আনত করেছে ডক্টর তারেক রহমানের প্রতি। বাংলাদেশের প্রধানমন্ত্রী তার এই যে কর্মপন্থা, প্রশাসনিক ব্যবস্থা, পথ চলা অবশ্যই আগামীর বাংলাদেশকে, আগামীর ভারতবর্ষের সঙ্গে একসাথে পথ চলতে সাহায্য করবে বলে আমি বিশ্বাস করি। ঠিক এই জায়গাতেই যখন আপনি তারেক রহমানের কথা বলছেন, ওখানে উনি বাংলাদেশের জন্য যে বার্তা দিচ্ছেন, দেশের মানুষের জন্য যে বার্তা দিচ্ছেন, যে উন্নততর বাংলাদেশ গড়ার যে বার্তা দিচ্ছেন, সেই উন্নতি, সেই অগ্রগতি সবকিছুই বোধহয় প্রতিবেশী দেশের উপর অনেকটা নির্ভর করে। শুধু দেশের একদমই দেশের তাই, একদমই তাই। উন্নয়ন শুধু নয়, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক বোধহয় সেটা নির্ভরশীল। আর এবং এখানেই কোনো দেশের নিযুক্ত হাই কমিশনের ভূমিকা বিশেষভাবে নজরদারি থাকে, বিশেষভাবে গুরুত্ব থাকে। সেই গুরুত্ব বোধহয় দেখা গেল যে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার যে মন্তব্যগুলো করলেন, হামিদুল্লাহ যে মন্তব্যগুলো করলেন, সেখানে যেন সেই সৌভ্রাতৃত্বের প্রসঙ্গই বারবার বারবার উঠে এলো। তিনি কিন্তু বারবার বললেন দুদেশের গণতন্ত্রের কে সামনে রেখে এগিয়ে নিয়ে যাওয়া। কিভাবে দেখছেন এই গণতন্ত্রকে ভিত্তি করে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তাটাকে? দেখো, গতকালকে ওনার বক্তব্যের মধ্যে আমি যে নির্যাসটা পেয়েছি সেটা হচ্ছে সৌভ্রাতৃত্বের বন্ধন শুধু মুখে নয়, কাজে থাকতে হবে। সার্থকতা, স্বার্থ সমদৃষ্টিতে দেখলে দুদেশের সম্পর্ক বাস্তবতার মধ্য দিয়ে এগোবে। উনি খুব আবেগ, কথার মধ্যে আবেগ তো অবশ্যই থাকবে, কিন্তু কথার মধ্যে যে প্র্যাকটিক্যাল দিকগুলো আছে, যেসব জিনিস নিয়ে তিনি আলোকপাত করেছেন, যে প্রকৃতিগত নদীর বিষয়টা যেটা বলেছেন, নদীর জল বন্টনের প্রসঙ্গটা, মানে একটা ভূমিকা দিয়ে বলেছেন। যেমন তো স্বাভাবিকভাবেই যে দেখো, আমার স্বার্থ, তোমার স্বার্থ, আমার স্বার্থ আমি যদি দেখি, তোমার স্বার্থও তুমি দেখবে। তার সমতার ভিত্তিতে, অধিকারের ভিত্তিতে, স্বার্থ দুজনে দুজনের স্বার্থ চরিতার্থ করতে পারবো, দুজনে দুজনের পাশে থেকে, তবেই কিন্তু সম্পর্কটা এগোবে। ওনার বক্তব্যের মধ্যে এই বাস্তবতাটা কিন্তু খুব সুন্দরভাবে লুকিয়েছিল। এবং লুকিয়েছিল না, উনি অকপটেই বলেছেন যে বাস্তবতার মধ্য দিয়েই সম্পর্ক, শুধু সৌজন্য কূটনৈতিক হাসি দিয়ে কিন্তু নয়, বাস্তবতা দিয়ে সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং সেটা ভারতও যেমন চায়, বাংলাদেশও চায়। সেই জন্যই তার বক্তব্য আজকে আমরা আলোচনা করছি। এবং স্বাভাবিকভাবেই উনি কথাটা বলেছেন ভারতের মাটিতে বসে, নয়াদিল্লিতে বসে। তো স্বাভাবিকভাবে যেখানে বসে উনি এই কথা বলার জায়গাটা পাচ্ছেন, একটা স্বাধীনতা দিবস উদযাপনের দিনে, যেখানে ভারতবর্ষের বরিষ্ঠ নাগরিকরা, বিভিন্ন ফিল্ডের মানুষরা রয়েছে, কিন্তু লুকিয়ে বলছেন না। তো স্বাভাবিক চরম বাস্তবতাটা হচ্ছে এটাই। ওনার এই বক্তব্যই কিন্তু দুদেশের সম্পর্ককে, বাস্তবতাকে এগিয়ে নিয়ে যেতে পারে আগামীর দুদেশের উন্নয়নের পথে, সম্পর্কের পথে, সৌভ্রাতৃত্বের পথে। একদমই পরমাশিস, আমরাও এই সৌভ্রাতৃত্বের কথাই প্রথম কলকাতার মাধ্যমে বারবার তুলে ধরার চেষ্টা করি। এই সৌভ্রাতৃত্বের এই একটা সুসম্পর্কের নজির বোধহয় গত 1 মাসে আমরা দেখেছি সীমান্তের ক্ষেত্রে। বাংলাদেশ থেকে
বারবার অভিযোগ তোলা হয়ে থাকে বিএসএফ এর গুলিতে যাতে মানুষ মারা যাচ্ছেন, তারা অপরাধী হন বা নিরপরাধী হন, বহু মানুষ সীমান্তে বিএসএফ এর গুলিতে মারা যান। গত 1 মাসে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার আসার পর দুই দেশের সম্পর্কের বোধহয় চমকপ্রদ যে অগ্রগতি, তার নজির হচ্ছে একটিও মৃত্যু হয়নি, মৃত্যুটাকে শূন্যে নামিয়ে আনা গিয়েছে। এই যে সুসম্পর্কের বার্তা, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যে যোগাযোগের বার্তা, সেটা নয় কি? কি বলছেন? এই 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 ছোট্ট ছোট্ট বিষয়গুলোই তো একটা সম্পর্কের মালা গাঁথতে সাহায্য করে। দেখো, মৃত্যুর খবর কখনোই আসুক আমাদের কাছে, এটা কখনোই বাঞ্ছনীয় নয়, সেটা ভারতের দিক থেকে হোক কিংবা বাংলাদেশের দিক থেকে হোক। সবচেয়ে বড় কথা, সীমান্তে কোনো অশান্তির খবর আমরা পাইনি, মৃত্যু তো দূরের কথা। তো স্বাভাবিকভাবেই এটা অন্তর্বর্তী সরকারের সময় খলিলুর রহমান সাহেব নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তিনি এসেছিলেন দিল্লিতে। তিনি আবার আগামী মাসের বোধহয় 8 বা 9 তারিখ দিল্লিতে আসছে, যেটা আমাদের কলকাতার একটি জনপ্রিয় বাংলা দৈনিক সংবাদপত্রে ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে, যেটা নিয়ে আমরা আলোচনাও করেছি। তো সম্পর্ক তো বাস্তবতা দিয়ে বেঁচে থাকে, তাই না? বাস্তবতার চাদরেই সম্পর্ককে শান্ত রাখা যায়। তো স্বাভাবিকভাবেই বাস্তবতাটা যদি অশান্তির বাতাবরণে থাকে, তাহলে তো সেটা সমালোচনায় যাবে। আবার প্রশংসায় কখন যাবে? যখন আমরা শুনবো গত 1 মাসে বাংলাদেশের সঙ্গে ভারতের যে কয়েক হাজার কিলোমিটার সীমান্ত অঞ্চল রয়েছে, সেই সীমান্ত অঞ্চলে কোনো অশান্তির বাতাবরণের খবর নেই। বাংলাদেশের মাটিতে কেউ কোনো হত্যাকাণ্ড ঘটিয়ে আসলে সেটা বাংলাদেশের বর্ডার থেকেই ধরা পড়ে যায় গোয়েন্দা প্রধানের হাতে। হ্যাঁ, এবং দুদেশের মানে ভারতের যেটা সর্বোচ্চ যে মানে তদন্তকারী সংস্থা, তারা সেই স্বতঃপ্রণোদিতভাবে আদালতের দ্বারস্থ হয়ে তদন্ত করতে গিয়ে চায় যে ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে কোন কুচক্রীরা, কোন কৌশল, কোন পথ মার্ডারারকে আশ্রয় দিচ্ছে, সেগুলো খুঁজে বার করার জন্য তদন্তে এগিয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে ঢাকা থেকেও বসে দিল্লিতে চিঠি পাঠানো হয় যে প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী বন্দীদেরকে ফেরত দেওয়া। এটাই তো সম্পর্ককে বাস্তবতার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাবে। সেখানে শুধু কূটনৈতিক হাসি আর সৌজন্য বিনিময় তো বাস্তবতা হতে পারে না। তো স্বাভাবিকভাবে মানে কাজে মানুষ দেখবে দুদেশের সম্পর্ক কোন দিকে যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই তারই প্রেক্ষাপট আমরা দেখলাম গত 1 মাসে এত বড় সীমান্তের কত জায়গায় খোলা বর্ডার রয়েছে, কিন্তু কোনো অশান্তির বাতাবরণ। ঠিক একদমই। যাতে দুই দেশের সম্পর্ক আরো এগিয়ে যায়, সেদিকে আর 5 জনের মতন দুই দেশের মানুষের মতন নজর আমাদেরও রয়েছে। এই সম্পর্ক যে এগোচ্ছে, ভালো হচ্ছে এবং বাংলাদেশের তাৎপর্যপূর্ণ পরিবর্তন হচ্ছে, তার নজির বোধহয় যেমন সীমান্ত, তার নজির বোধহয় 26শে মার্চে দিল্লিতে অনুষ্ঠান। গত বছর যখন অন্তর্বর্তী সরকারের সময় এই স্বাধীনতা দিবস পালন হয়েছিল, তখন দিল্লির একটি 5 তারা হোটেলে সেটা হয়। আর এবছর যখন হলো, সেই অনুষ্ঠানটি কিন্তু অন্যান্য বারের মতন বাংলাদেশ হাই কমিশনের মিশনে হলো। অর্থাৎ সেই আবার পুরনো জায়গায় ফেরা, দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো করার একটা পথ চলা। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো দিয়ে একটা তো সুন্দর মালা তৈরি হয়। সেই মালার বোধহয় কাজ শুরু হয়েছে, ফুল একটা একটা করে সুতোয় গাঁথা হচ্ছে। প্রত্যেকটা সেক্টরে ফুল ফুটবে। আমরা সেই আশাটাই করব, যাতে দুই দেশের মানুষের সম্পর্ক ভালো থাকে। আজ এ পর্যন্তই। আরো দিন দিন আরো সম্পর্ক এগুক, আরো ভালো হোক, দুই দেশের মানুষের মধ্যে সৌভ্রাতৃত্ব আরো বাড়ুক, এটাই আমাদের একমাত্র 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 আবদার, একমাত্র চাওয়া। এই চাওয়ার দিকে তাকিয়েই আমরা রয়েছি। আর আজকের আমাদের আলোচনার সঙ্গে আপনারা যদি সহমত, বিরুদ্ধ মত বা আপনাদের কোনো মতামত থাকে, সেটাও লিখে জানান, কমেন্ট বক্সে লিখুন এবং আমরা আরো কি কি বিষয় নিয়ে আলোচনা করতে পারি তার উপদেশ দিন। সঙ্গে থাকুন, চোখ রাখুন, নজর রাখুন প্রথম কলকাতায়। ধন্যবাদ।